পর স্বাগত। হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই কিন্তু বাজেট পেশ হতে চলেছে। তবে এবারের বাজেট বিকশিত ভারতের সংকল্প পূরণের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে, আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ বাজেটের আগে মহালক্ষ্মীর কৃপা প্রার্থনা প্রধানমন্ত্রীর। বাজেট অধিবেশনে গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়ারও কথা বলেছেন মোদী। তবে এবারের বাজেটে ভারত সংকল্প পূরণের লক্ষ্যে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী, এই বার্তায় আরো কি কি বিষয় উঠে আসছে, কি কি বিলের উল্লেখ করা হয়েছে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কিভাবে দেখছো বিষয়টা? দেখো, এবারের বাজেট অধিবেশন শুরু, আজকে থেকে বাজেট অধিবেশন শুরু হলো। স্বাগত ভাষণ দিতে এসেছিলেন বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই আজকে বাজেট অধিবেশনে উপস্থিত হয়েছেন। বাজেট অধিবেশনে উপস্থিত হওয়ার আগেই প্রধানমন্ত্রীকে অনেক বেশি কনফিডেন্ট তার মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস লক্ষ্য করা গিয়েছে এবং তিনি বাজেট অধিবেশনের আগেই তিনি মহালক্ষ্মী প্রার্থনা করেছেন। দেখো, মহালক্ষ্মীর প্রার্থনা কে কিভাবে দেখবে সেটা তাদের একেবারেই ব্যক্তিগত বিষয়। সাধারণত যে কোনো ধর্মের মানুষ বা আমাদের ভারতীয় কালচারে সবাই কিন্তু মহালক্ষ্মীর আমরা প্রার্থনা করি। আর বাজেট হচ্ছে একেবারেই আগামীকাল কার ঘরে লক্ষ্মী প্রবেশ করবে আর কার ঘর থেকে লক্ষ্মী, অর্থাৎ কার ঘরে ট্যাক্স ছাড় পড়বে, আবার কাউকে ট্যাক্সের কোপে পড়তে হবে, সেই জন্যই তিনি হয়তো মহালক্ষ্মী শ্রুতি অনেকটা গিয়েছেন। এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তিনি বাজেট অধিবেশনে উপস্থিত হওয়ার আগে তিনি কিন্তু আরো একটা বড় ইঙ্গিত দিয়েছেন যে এবারের যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে কিন্তু বেশ কিছু বিল পাস করা হতে পারে বলে তিনি জানিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সেই বিলগুলি কেন্দ্রের নজরে বহুদিন ধরেই রয়েছে, সেটাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি এই বাজেট অধিবেশনেই ওয়াকআপ বিল কি তোমার হচ্ছে ওয়াকআপ বিল, সেই ওয়াকআপ বিল কি তোমার হচ্ছে পাস করানো হবে? এই বিষয়টা হচ্ছে এখন সব থেকে বেশি দেখো চর্চার বিষয়, কারণ ওয়াকআপ বিল নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই মধ্যে একটা কিন্তু তোমার প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে ওয়াকআপ বিল পাস করা হবে কিনা তা নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে এবং 10 বছর প্রথমবার আগুন এই এবং তিনি যেটা বলতে চেয়েছেন যে বাজেট অধিবেশনে যে প্রধানমন্ত্রী দাবি করেছেন যে 2024 সাল থেকে প্রতি বছর সংসদ অধিবেশনের আগে বিশ্বের কোনো না কোনো প্রান্ত থেকে ভারতে আগুন লাগানোর চেষ্টা হয়। 10 বছরে প্রথমবার আগুন লাগানোর চেষ্টা হয়নি বাজেটের আগে। মোদীর নিশানায় কিন্তু এবার বিরোধী শক্তি। এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটাই কিন্তু তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। অর্থাৎ এই যে সংসদে বাজেট অধিবেশনে যদি আদানিরা নিয়ে প্রশ্ন হয় তাহলে কিভাবে তার জবাব দেবে, সেটাই কিন্তু হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তার নিজস্ব ঢঙে কংগ্রেসকে জবাব দিলেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বাজেট অধিবেশনের আগে সংসদ চত্বরে লক্ষ্মীর স্তব মোদীর গলায়, বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী তিনি যেটা জানিয়েছেন যে সবাইকে একটা বাজেটে খুশি করা যায় না এবং এই বাজেট অনেকটাই সংস্কারমুখী হবে বলেও কিন্তু তিনি পরিষ্কার একটা ইঙ্গিত দিয়েছেন এবং মা লক্ষ্মী কৃপা করুক, গরিব মধ্যবিত্তদের মঙ্গল কামনায় স্তব পাঠ করলেন মোদী। আর এখানেই প্রশ্নটা হচ্ছে তাহলে আগামীকাল গরিব মধ্যবিত্তদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কি প্রকল্প নিতে পারেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দেশ জুড়ে একটা জল্পনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন দেশের জনতা আমরা তৃতীয়বার এই দায়িত্ব নিয়েছি, তৃতীয় দফা সরকারে এটা প্রথম বাজেট। আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি 2047 সালে স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের সংকল্পগুলো পূরণ হবে এবং আজ থেকে বাজেট অধিবেশন, সংসদে বাজেট অধিবেশনের শুরুর আগেই বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 2014 সাল থেকে শুরু করে এই অধিবেশনের সম্ভবত প্রথম অধিবেশন যখন কোনো বিদেশি শক্তি উস্কানি দেয়নি। প্রতি অধিবেশনের আগে এই শয়তানি
আমদানি হয়, তাদের হাওয়া দেওয়ার লোকেরা তো অভাব নেই। এই প্রথম দেখলাম বিদেশি শক্তির উস্কানি এলো না বিশ্বের কোনো কোণ থেকে। বাজেটে যুব সাংসদরা বিশেষভাবে যোগদান করবে বলে আশা রাখি। তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। বিকশিত ভারতের ফল তো তারাই দেখতে পাবেন। দেশের আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ করতে পারি এই বাজেট অধিবেশনে, এটাই লক্ষ্য। 20 থেকে 25 বছরের যুবকরা যখন 45-এর কোঠায় পৌঁছবে তখন তারা বিকশিত ভারতের সব থেকে বেশি লাভবান হবে। বিকশিত ভারতের সঙ্গে তারাই এগিয়ে যাবে। যুব প্রজন্মের জন্য এটা বড় উপহার হতে চলেছে। যারা স্বাধীনতার লড়াইয়ে সামিল হয়েছিলেন তারা এখন ফল পাচ্ছেন। একইভাবে বিকশিত ভারতের লাভও পাওয়া যাবে 25 বছর পর। এই বাজেট অধিবেশনে আমরা একাধিক ঐতিহাসিক বিল নিয়ে অধিবেশনে আলোচনা করে আইন আনবো। বিশেষত নারী অধিকার এবং নারী সশক্তিকরণের ক্ষেত্রে বড় পদক্ষেপ করা হবে বলে কিন্তু তিনি দেশের মহিলাদের আশ্বাস দিয়েছেন এবং যুব সম্প্রদায়ের জন্য কাজ করা হবে তিনি জানিয়েছেন। উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও বিনিয়োগ অর্থনৈতিক গতিবিধির আধার হিসেবে কাজ করবে। সংস্কার, রিফর্ম, পারফর্ম, বিকাশের জন্য এই 3টি বিষয়ের উপর জোর দেওয়া হয়। এটাই আমাদের মূল লক্ষ্য। তৃতীয় দফা আর আমরা মিশন মুডে কাজ করছি। সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে আমরা এগোচ্ছি। আর্থিক গতির উপর ভিত্তি করে এগোচ্ছি আমরা। গণতন্ত্রের 75 বছর পূরণ হয়েছে, এটা দেশের মানুষের কাছে গর্বের। বিশ্বের কাছেও ভারত নিজের বিশেষ স্থান অধিকার করে। দেশের জনতা আমরা তৃতীয়বার এই দায়িত্ব নিয়েছি। তৃতীয় দফার সরকারের এটা প্রথম বাজেট। আমি বিশ্বাস করে বলতে পারি 2047 সালে স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের সংকল্প পূরণ হবে। এই বাজেটে এক নতুন বিশ্বাস তৈরি করবে, নতুন প্রেরণা দেবে যে দেশের স্বাধীনতার শতবর্ষে সফল ও প্রতিষ্ঠিত হবে 140 কোটি মানুষই এই স্বপ্ন পূরণ হবে বলে কিন্তু প্রধানমন্ত্রী আজকে আজ যখন তিনি ভাষণ রাখছিলেন তারপর নারী শক্তি এবং যুব শক্তির পুনর্জাগরণের উদ্যোগ নেওয়া হবে সেই কথাটাই তিনি বলছিলেন। তবে কি মনে হয় এবারের বাজেটে নারী শক্তি এবং যুবকদের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এবারের বাজেটটা হতে চলেছে, তারই যেন একটা ইঙ্গিত দিয়ে দিলেন আজ প্রধানমন্ত্রী, কি বলবে? দেখো, প্রধানমন্ত্রী সরাসরি হয়তো জর্জ সোরেস তার নামটা মুখে আনলেন না, যে জর্জ সোরেসের সংস্থা নিয়ে সবচাইতে প্রধানমন্ত্রীকে বেশি কেউ ডিস্টার্ব করতে পেরেছে বা বিজেপি সরকারকে অস্বস্তিতে ফেলতে পেরেছে। সেই জর্জ সোরেসের সংস্থা হিডেনবার্গ, ইতিমধ্যেই সেই হিডেনবার্গ সংস্থা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। যদিও এই হিডেনবার্গের একজন কর্তা 2-3 দিন আগে ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন, সেটাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো করেই জানা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা হচ্ছে একেবারেই এই নাম না করে এই জর্জ সোরেসের যে কোম্পানি হিডেনবার্গকে কিন্তু প্রথম থেকে নিশানা করলেন এবং তারা এই হিডেনবার্গের যে হাওয়া দেয় এবং হিডেনবার্গের যে এই দেশ থেকে হাওয়া দেওয়া হয় প্রত্যেকটা বাজেট অধিবেশনের আগে, সেটাই কার্যত নাম না করে কংগ্রেসকে তিনি বুঝিয়ে দিলেন এবং তিনি বুঝিয়ে দিলেন এবারের বাজেট অধিবেশনে অন্তত কোনো বিতর্ক বিদেশ থেকে এখনো আসেনি এবং সেটাকে তিনি কিন্তু আজকে সংসদে তুলে ধরলেন। অর্থাৎ আদানি গোষ্ঠী নিয়ে যদি বেশি রাহুল গান্ধী সহ কংগ্রেস সাংসদরা যদি বেশি প্রশ্ন করে, তার আগেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই ইস্যুতে জবাবটা দিলেন এবং বিজেপির কাছে যে হিডেনবার্গ বা আদানি ইস্যুতে বড় কোনো অস্ত্র রয়েছে সেটা প্রকারান্তরে নাম না করে কংগ্রেসকে একটা হয়তো বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও যেহেতু তিনি বলেছেন সশক্তিকরণের কথা, মহিলাদের তাদের সিকিউরিটির কথা বলেছেন, যুব সমাজের কথা বলেছেন এবং যারা আজকে 25 বছর তারা 2047 সালের মধ্যে তারা এই সুফল পাবে বলে তিনি জানিয়েছেন। নিশ্চয়ই যুব সম্প্রদায়ের লক্ষ্যে বা ছাত্র এবং নারীদের লক্ষ্যে একটা তিনি কোনো বড় পরিকল্পনা বাজেটে নিয়েছেন এবং যেই বাজেটের সুফল হয়তো আগামী দিনে পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখো 2047 গিয়ে আজকে যে যুবকের বয়স 25, সেই যুবক 2047 গিয়ে তিনি তার সুফল পাবেন, এটা তো হতে পারে না। প্রথম কথা হচ্ছে দেশের যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বা রেল, বেল, শেল, এই যে যে নবরত্ন সংস্থাগুলি রয়েছে, সেই নবরত্ন সংস্থাগুলিতে যে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
নিয়োগ করা দরকার, এবং এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ না করলে দেশের শিক্ষিত বেকার যুবক যুবতীরা কোথায় যাবেন, তারা চাকরিটা পাবেন কোথা থেকে? এবং আজকে যে 25 বছরের যুবক, সে যদি চাকরিটা না পায়, সে যদি সরকারের একটা পলিসি তার সুফল ভোগ করতে 2047 সাল লাগে, তাহলে তার যে জীবনের যে মূল বয়সটা, সেই মূল বয়সটাই কিন্তু সে কিন্তু এনজয় করতে পারছে না বা সে উপভোগ করতে পারবে না। সেই জায়গাতে একটা প্রশ্ন থাকছেই। অবশ্যই দেশের একটা বড় আর্থিক সংস্কার হলে তার সুফল ভোগ করতে অবশ্যই সময় লাগে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের এই যে বেকার যুবক যুবকদের যে চাকরির কথা এবং তাদের যে এই যে অন্তত কেন্দ্রীয় সরকারের এখন পর্যন্ত প্যারামিলিটারি ফোর্স এবং সেনাবাহিনী মিলিয়ে বিভিন্ন পদে প্রায় 1 লক্ষের উপরে তোমার হচ্ছে কর্মী নেওয়া যায়। রেলেও প্রায় 2.5 লক্ষ কর্মী শর্টেজ রয়েছে, পোস্ট অফিসে রয়েছে, ব্যাংকিং সেক্টরে রয়েছে, বিভিন্ন নবরত্ন সংস্থাগুলিতে রয়েছে। নতুন করে ভারত সরকার এমন কিছু করছে না যেই প্রকল্পে আগামী দিনে সরকারি চাকরি এই মানে শিক্ষিত যুবক যুবতীরা তারা পরীক্ষা দিয়ে পাবে। যেগুলো সার্ভিস ইন্ডাস্ট্রি হচ্ছে কেন্দ্রীয় সরকারের, সেগুলোতে সবটাই আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগ করছে কেন্দ্রীয় সরকারি সংস্থা। তো একটি দায়িত্বশীল সরকার হিসেবে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগের কথাটা কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারে না। এই ক্ষেত্রে বেকার যুবক যুবতীদের একটা প্রশ্ন আছে যে একজন সাংসদ যদি 5 বছর নির্বাচনের পরেই সে যদি পেনশনের আওতায় আসতে পারে, তাহলে দেশের একটা যুব সমাজ সে তোমার হচ্ছে বিভিন্ন ভাবে শিক্ষা লাভ করে সে যখন কর্মজগতে পাশ করবে, তার কেন অবসরকালীন ভাতা থাকবে না? স্বভাবতই এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। একজন সাংসদ, সে তো আমাদের সাংসদ পদ কিন্তু প্রফেশন নয়, সাংসদ পদ হচ্ছে সেবা। সে যদি সেবার নামে 5 বছর পর সে যদি তোমার হচ্ছে পেনশন পেতে পারে, বিভিন্ন ভাতা পেতে পারে, তাহলে যেই যুবকটা দেশে 50-40 বছর ধরে দেশে উৎপাদনে কাজে লাগলো, সে কেন সামাজিক প্রকল্পে বড় টাকা পেনশন পাবে না? সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক কিন্তু হতেই পারে। এবং দ্বিতীয় বিতর্কটা যেটা হতে পারে, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25 বছরের যুবকের কথা ভাবছেন, কিন্তু তিনি কেন যে 16 থেকে 17 বছরের ছাত্রদের কথা ভাবছেন না? কারণ আজকে যারা ছাত্র, আগামী মোদী সরকারের আমলে তারাও কিন্তু যুবক হবে। অর্থাৎ তারা এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে, এবং এখন দেখা যাচ্ছে যে একটা যদি ছাত্র সে 18 বছর 19 বছর বয়স, মার্জনা করবেন 20 বছর বয়সে সে যদি মেডিকেল এক্সাম দেওয়ার পরে তাকে যদি প্রাইভেটে ডাক্তারি পড়তে হয়, তাকে 1 কোটি টাকা প্রায় খরচ করতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের তো সেই ক্ষমতা নেই, এবং সেই শিক্ষা এখন কিন্তু একটা পুরোপুরি শিক্ষা আর লাভ করা যাচ্ছে না। শিক্ষা এখন বিক্রি হচ্ছে। এই যে শিক্ষা বিক্রি হচ্ছে, সেইখানে সাধারণ গরিব মানুষ তারা কিন্তু মেধাবী ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। কেউ ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন যখন জাল বুনছেন, সেটা হয়তো তার বাবার পয়সা না থাকার ফলে অচিরেই সেই স্বপ্ন ধ্বংস হচ্ছে। এই যে এইখানে কেন বড় শিক্ষা ব্যবস্থায় কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বাজেটে কোনো দিশা দেখাবে না, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নই উঠতেই পারে। দেখো, এখন নির্মলা সীতারামনের বাজেটে কি আছে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে দেশের মানুষের যেটা ইচ্ছা, যেটা প্রান্তিক ভারতবর্ষের মানুষের যেটা ইচ্ছা, অন্তত শিক্ষা ব্যবস্থায় এই যে বেসরকারি পুঁজি, সেই বেসরকারি পুঁজি থাকুক, কিন্তু তার একটা কোথাও নিয়ন্ত্রণ আনুক সরকার। একটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করে অন্তত এই শিক্ষা ব্যবস্থাটা যাতে সাধারণ মানুষের আয়ত্তে থাকে, সেই ব্যবস্থা অন্তত কেন্দ্রীয় সরকার করুক। না হলে যেভাবে দেশ এগোচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, দেশের শিক্ষাও এগোচ্ছে, কিন্তু আগামী দিনে সমাজের একটা বড় অংশ তারা কিন্তু এই শিক্ষা আর পাবে না। কারণ উচ্চ শিক্ষায় যেভাবে এখন মুড়ি মুড়কির মতো টাকা খরচ করতে হচ্ছে, সেইখানে সাধারণ মানুষ যদি এর সুফল না পায়, এই যে বিকশিত ভারতের সুফল বলা হচ্ছে, বিকশিত ভারতের সুফল তো একটা মেধাবী ছাত্রকে সবার আগে দিতে হবে। এবং মেধাবীরা যদি এই বিকশিত ভারতের সুবিধাটা 18 থেকে 19 বছরের মধ্যে ব্যবহার না করতে পারে, তাহলে 2047 সালে কিভাবে বিকশিত ভারতের
যাতায়াতের সুবিধা 140 কোটি দেশবাসী পাবেন। এই যে হিউম্যান রিসার্চ অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন, এই মানব সম্পদ উন্নয়নটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে ভাবা উচিত। দেশ তখনই এগোবে যখন মানব সম্পদ দেশের মানব সম্পদের উন্নয়ন হবে। সেই মানব সম্পদের উন্নয়ন অবশ্যই একজন ধনী ব্যক্তির জন্য যেটা প্রযোজ্য থাকবে, সেটা একজন প্রান্তিক সমাজের খেটে খাওয়া মানুষের জন্য এই তোমার হচ্ছে মানব সম্পদ উন্নয়ন প্রযোজ্য থাকবে। না হলে কিন্তু দেশ এগোবে না। তাই মোদী সরকার যে বিকশিত ভারতের কথা বলছে, আগামীকাল বাজেট অধিবেশনের পরে বোঝা যাবে যে এই বিকশিত ভারতের যে সুফল, সেই সুফল হচ্ছে আদতে কারা পেতে পারে এবং কারা এই দৌড়ে এগিয়ে থাকবে, সেটা আগামীকাল নির্মলা সীতারামনের বাজেট দেখলেই বোঝা যাবে। ধন্যবাদ নীল। অর্থাৎ বাজেটের আগে মহালক্ষ্মীর কৃপা প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন বিকশিত ভারতের কথা, 2047 সাল পর্যন্ত কিভাবে দেশ এগিয়ে যাবে সে বিষয়টা নিয়ে তিনি কথা বললেন। তবে আগামী দিনের বাজেটে কি কি থাকছে, কি উপহার থাকছে যুব সমাজের জন্য, কি উপহার থাকছে নারী শক্তির জন্য, সেটাই দেখার। তবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।